ঠিক এইটুকু শোনার পরে সাক্ষর পা থেমে গেল। মুহূর্তের মধ্যে গাড় ফিরে ওদিকে ফিরে চেয়ে ভুরু উচালো। ঠিক তখনই আবারও সাক্ষর কানে ভেসে এলো, তাই নাকি আন্টি? আমার অনেক দিনের শখ কানাডা যাওয়ার। আপনার ছেলে কি নিয়ে যাবে আমাকে? দিতির মা মুহূর্তেই দিতিকে চোখ রাঙিয়ে কোনো চিমটি কাটলো। মেয়েটা সত্যি একটা বিচ্ছু। অন্যদিকে সাক্ষর ভ্রুজোড়া এইটুকু শুনে আরো কুঁচকে এলো। বাহ, কয়েক বছর যাবৎ একটা ছেলের সামনে পিছনে ঘুরঘুর করে ছেলেটাকে ডাব ডাব করে দেখতে দেখতে কবুল বলে বিয়ে করলো, আর এখন কিনা অন্য কারোর সাথে কানাডা যাওয়ার প্ল্যান করছে। দারুণ ব্যাপার। সাক্ষ্য ওভাবেই দাঁড়ালো, মুখ চোখ টান টান করে গম্ভীর একটা ভাব এনে ভ্রু উঁচু করে রাখতেই ভদ্রমহিলা হেসে বললেন, নিবে না কেন মা? অবশ্যই নিবে। দেখো, বিয়ের পর ওখানেই সেটেল হয়ে যাবে তোমাকে নিয়ে। দিতির ফের আবারও কিছু বলতে নিচ্ছিল। দিতির মা তখনই ফের চোখ রাঙালো। কনু ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে ভদ্রমহিলাকে হেসে হেসে বলল, আরে আপা, আমার মেয়ের জন্য একটা লাল টুকটুকে বর অলরেডি ঠিক করে নিয়েছি যে, নয়তো অবশ্যই ভাবতাম আপনার প্রস্তাবটা। কিন্তু এখন যে আর ভাবার সুযোগ নেই। এক রাজপুত এসে নিজের করে নিয়েছে আমার রাজকন্যাকে। এইটুকু বলতে বলতেই দিতির মা হাসলেন। অপরদিকে ভদ্রমহিলা আশাহত হয়ে চাইতেই পাশে এসে দাঁড়ালো ভদ্রমহিলার ছেলেও। মাকে কোনো এক দরকারেই ডাকতে এলো বোধ হয় ছেলেটা, অথচ সেই মায়ের হতাশ মুখ দেখে বুড়ো কুঁচকালো। ভদ্রমহিলা এবারে বড্ড হতাশ স্বরে বলল, দেখুন, এই হলো আমার রাজপুত্রটা। আপনার রাজকন্যার সাথে দারুণ মানাতো। আমি দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ আপনার মেয়েকে দেখে এসব ভাবছিলাম, কিন্তু আপনি তো বললেন হবে না। দিতি শুনল, এবার সান্ত্বনা দিতেই বলল, থাক আন্টি, মন খারাপ করবেন না। আপনার রাজপুত্র ঠিক একটা রাজকন্যা পেয়ে যাবে। ছেলেটা শুধু বিষমে নিয়ে চাইছিল। চোখ জোড়া গোল গোল করে যখন দিতির কথা শুনছিল, ঠিক তখনই দিতি ছেলেটার বিষম্য দেখে বলল, হাই আন্টির রাজপুত্র। একটু খানিক দূরে দাঁড়ানো সাক্ষর এবার বুড়ো আরো উঁচু হলো। খুব শুকনো নজরে দিতির হাই বলাটা খেয়াল করেই শরীর মন সব কেমন যেন রাগে শিরশির করলো। অথচ বাইরের রূপটা শান্ত ধীর। সাক্ষ্য দাঁড়ালো না আর, স্বাভাবিক ভঙ্গিতে পা বাড়ালো, মুখভঙ্গিও রাখলো অন্তত স্বাভাবিক, যেন কিছু হয়নি। অথচ সাক্ষ্য জানে আসল কি হচ্ছে। বিয়ে বাড়ি রমরমা খাওয়া দাওয়া পর্বে সাক্ষ্য আর দিতি বসলো পাশাপাশি। সাথে সাক্ষ্যর ছোট ভাই সাম্য এবং কথা। দিতি খাওয়ার মধ্যেই কয়েকবার আর চোখে তাকিয়ে সাক্ষ্যকে পরখ করলো, অথচ সাক্ষ্য একবারও তাকালো না। পাশে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও একটা বার ফিরে দেখছে না স্ত্রীর দিকে। এহেন দুঃখে দিতির চোখ বুজে বসে থাকতে মন চাচ্ছে। কেন তাকাবে না? দিতি সুন্দর নয় নাকি? শাড়িতে দিতিকে সুন্দর লাগছে না, কোনটা? দিতি মনে মনে এই রাগ, ক্ষোভ আর হতাশা নিয়ে বিড়বিড় করলো, একটা মানুষ কেমন নির্দয় হলে এমন হয়? আমার দিকে তাকাচ্ছে না, আমার দিকে কখনোই, শুধু তাকাক, আমি চোখগুলো দিয়ে আটকে দিব একদম। দিতি এটুকু মনে মনে বলতেই সাম্য পাশ থেকে বলল, দিতির জন্য একটা বিয়ের প্রস্তাব পেয়েছি ভাইয়া, তুমি রাজি থাকলে দিয়ে দেই বিয়ে। বলো, আরো একটা দাওয়াত খেতে পারবো। কি বলো তুমি? সাক্ষ্য তাকালো, কপাল শিথিল করে উত্তর করলো, কি বলবো, পাত্র একদম ভালো ইঞ্জিনিয়ার, সামনেই কানাডা যাবে। দিতি বুড়ো কুচকালো শুধু, ঘাড় বাঁকিয়ে উৎসুক হয়ে দেখছিল কি বলে সাক্ষ্য, অথচ সাক্ষ্য কেবল ভুরু নাচিয়ে এটুকু বলল, তো কথা। হাসলো নিঃশব্দে। সাম্যর মুখটা একটু হলেও কালো হয়েছে দেখে বলল, সাম্য, তুই এমন ছোট বাচ্চাদের মতো কথা বলছিস কেন? ভাইয়ের বিয়ে করা বউকেই নাকি ভাইয়ার সামনে বিয়ে দিয়ে দেবে? সাহস কত? সাম্য নাক ফুলিয়ে তাকালো, ফুঁসে উঠল যেন। কথাকে দু চোখে সহ্য করতে না পারা সাম্য মুহূর্তে বলল, তুই চুপ কর, কথা খেয়ে খেয়ে হাতি হচ্ছিস, হাতি হ।
আমার কথায় নাক গলাতে বলেছি তোকে। কথা এই পর্যায়ে চুপ হলো। মেয়েটা লক্ষ্মী স্বভাবী, শান্ত, আর স্বাস্থ্যের দিক দিয়ে গুলুমুলু, সহজ ভাষায় মোটা। আর এই মোটা অর্থাৎ স্বাস্থ্যটুকু কারণেই মেয়েটা কত কথা শুনছে চারপাশে, কত মজা, কত উপহাস। কথা সত্যি চুপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে এলো এক মুহূর্তে, জানো যা স্পষ্ট মেয়েটার চোখে মুখে ফুটে এলো। সাক্ষ্য এই কারণেই সাম্যকে শাসালো, চোখ মুখ কুঁচকে শুধালো, এসব কি কথা সাম্য? বলেছি না ওকে এভাবে বলবি না তুই। এর পরের মুহূর্তে সাম্য চুপ হলো, কথাও চুপ হলো। শুধু সাক্ষ্যর শান্তি লাগলো না, দিতি ঠিক তার পাশেই বসা, আরামে বসে বসে খাচ্ছে, অথচ ভাবখানা এমন কিছু হয়নি। সাক্ষ্য ছোট শ্বাস ফেললো, পাশে টেবিলে তাকাতেই দেখা গেল ওখানে বেশ কয়েকজন ছেলে বসেছে। খাবার খাওয়ার সাথে চোখে নজর বারবার এদিকেই ঘুরপাক খাচ্ছে। সাক্ষর বুঝতে কষ্ট হলো না, শীতল এক রাগ সমস্ত শরীরে বইতে। সাক্ষ্য খাওয়া থামিয়ে ওদিকে পানে তাকিয়ে থাকলো। ছেলেগুলো তাকানো সাহস করলো না বোধহয়, আর তার তাকানো দেখেই সাক্ষ্য অবশ্যই এতে তৃপ্তি পেল না। আরাম করে বসে অপেক্ষা করলো দিতির খাওয়া শেষ হওয়ার। অতঃপ খাওয়া শেষ হতেই শান্তশিষ্ট অথচ চতুর সাক্ষ্য তরকারির ঝোল টুকু ইচ্ছে করেই ফেললো দিতির শাড়িতে। দিতি তড়িঘড়িতে ছিটকে যাওয়ার চেষ্টা করলো যেন, ফোঁসফাঁস করে বলল, কি করলেন এটা? আমার শাড়িটা। সাক্ষ্য কিছুই করেনি এমন এক ভঙ্গিতে তাকালো, অন্তত হিমশীতল গলায় জানালো, কি করেছি? তরকারিটা আমার শাড়িতে ফেলেছেন, জেনে বুঝি ইচ্ছে করেই তো। ধুয়ে নিন। ঠিক এইটুকু বলে অপরিচিত এক পুরুষের মতো সাক্ষ্য পা বাড়ালো, ফিরেও চাইল না দিতির দিকে। অথচ দিতি দাঁড়িয়ে সাক্ষ্য চলে যাওয়াটাই দেখছিল। কি নিঠুর! বউকে সমস্যায় ফেলে কিভাবে একা একা চলে যাচ্ছে। দিতি মনে মনে রাগে ফুঁসলো। 101টা কথা শুনিয়ে অবশেষে গেল শাড়িতে ঝোল পড়া অংশটুকু পরিষ্কার করতে, অথচ হলো না। ওয়াশরুমে গিয়েই শাড়িটা পরিষ্কার করে চলে আসবে ভাবতেই ভাবতেই যখন পা বাড়াচ্ছিল, ঠিক তখনই কানে বাজলো, কানাডা যাওয়ার খুব শখ না মিসেস সাক্ষ্য এহসান? পাঠিয়ে দেই আপনাকে, কি বলুন? দিতির পাজোড়া তখনই থামলো। পিছু ফিরে তাকাতেই বুঝলো সাক্ষ্য পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে রেগে আছে নাকি অন্য কিছু। দিতি শুধু দেখলো। উত্তর করার আগে সাক্ষ্য ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়লো, কি হলো, যাবেন না কানাডায়? দিতি মুখ কুঁচকালো, উত্তর দিল, যাব না কেন, অবশ্যই যাব। সাক্ষ্য হাসলো এবার টোটালিয়ে। দিতির দিকে চেয়ে ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, শিওর? 100% শিওর। সাক্ষ্য আবারও হাসলো দিতির আড়ালেই। দিতির চাহনি তীক্ষ্ণ, দেখে মনে হচ্ছে আত্মবিশ্বাসের ভরপুর। এইটুকু অবলোক পরেই পা বাড়িয়ে সামনে এলো সাক্ষ্য, একদম সামনে দাঁড়িয়ে বলল, শুনে খুশি হলাম, যাচ্ছেন কবে? সেকেন্ড ম্যারেজের পর। দিতি শুনলো, উত্তর করলো, সেকেন্ড ম্যারেজ হলে খারাপ কোথায়? ছেলেটা জোশে না বলুন, লম্বা চওড়া, একদম রাজপুতের মতোই। শুধু প্রশংসা করলো দিতি, অথচ সে ছেলেটাকে ভালোভাবে খেয়ালও করেনি। কি পড়েছে না পড়েছে এসবও দেখলো না। লম্বা নাকি খাটো তাও না, তবুও করলো, শুধুমাত্র সাক্ষ্যর জন্যই। সাক্ষ্য সবটাই শুনলো, শুনে প্রশ্ন ছুড়লো, মিসেস সাক্ষ্য এহসান, অস্পষ্টভাবে এটুকু বুঝাতে চাচ্ছেন যে আপনি দ্বিতীয় বিয়েতে সম্মতি প্রদান করছেন, তাই তো? তাই। সাক্ষ্যর কপাল কুঁচকালো। সুন্দরী বউ সামনে থাকলে যেভাবে মুগ্ধ নজরে তাকানো উচিত তার বিন্দুমাত্র দেখা গেল না চোখে মুখে, বরং শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম দিতির চোখে নজর রাখলো। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভ্রু নাচিয়ে বলল, দ্বিতীয়বার বিয়ের শখ বলেই কি এভাবে শাড়ি পরে সেজে গুজে ছেলে মানুষ ভর্তি বিয়ে বাড়িতে ঘুরে বেড়ানোর সাহস হয়েছে মিসেস দীপিকা তাসনিম? নো প্রবলেম। সাক্ষ্য এহসান তার ওয়াইফের সাহসকেও নিভাতে জানে। জাস্ট ওয়েট। কে ওয়াইফ?
কার সাহস নিভাবেন দিতির ভুরু জোড়া কুচকালো। এই প্রশ্নটা ছুড়ে দিয়ে তাকাতে সাক্ষ্য ভুরু বাঁকালো। দেয়ালের দিকে একটা হাত রেখে দিতির দিকে আরেক কদম পা বাড়ালো। অতঃপ একদম কাছাকাছি দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, সম্ভবত আমার স্টুডেন্ট হয় সে, আবার হয়তো অদিতি আন্টির মেয়েও হতে পারে, শিওর জানা নেই। দ্বিতীয় ভুরু জোড়া কুঁচকে নিল আবারও। অদিতি আন্টির মেয়ে তো সে নিজেই। সোজাসুজি বললে কি পাপ হতো নাকি? দিতি এই লোকের মাথায় উঠে বসতো। এটুকু ভেবে ভুরু কুঁচকে জানালো, স্টুডেন্ট, তাও সম্ভবত নিজের ওয়াইফ, অথচ ভালোভাবে চিনেন না অবধি। ছি, চিনে নিতে 2 সেকেন্ডও সময় লাগবে না সাক্ষ্য এসানের। দিতি হাসলো, নির্দুঃখর হেসে বলল, দেখা গেল যখন বউকে চিনে নিতে চাইবেন তখন বউ ফুরুত হয়ে গেল। সাক্ষ্য চোখের হাসলো বোধ হয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই লোকের এই এক সমস্যা, রাগ জেদ দুঃখ কষ্ট কিছুই তো মুখে ফুটে না। এমন কেন? মুখটা প্রকাশ করলে কি হয় দিতি বোঝার চেষ্টা করলো না আর। সাক্ষ্য ঠিক তখনই ভ্রু নাচিয়ে বলল, এতটা দুঃসাহস হবে তার? রিয়েলি? আফটার অল সাক্ষ্য এহসানের নামে তুলে রাখা তো এমন ভাবনার মাথায় আনতেও তাকে শতবার ভাবতে হবে। দিতি ভ্রু নাচালো, ফের শুধালো, সাক্ষ্য এহসান নামটা নিয়ে কি দাপট দেখাচ্ছেন? ধরে নাও তাই। তাহলে আমিও বলি আপনার বউ টিকবে না স্যার। দেখবেন, আমি 100% শিওর যে আপনার বউ টিকবে না। ভালোই হয়েছে আপনার বউকে চেনার সুযোগ হয়নি। এমন নাক উঁচু মানুষের চেনার সুযোগ না হওয়াটাই ভালো। আমি হাত তুলে দোয়া চাই যাতে আপনি আপনার বউকে না চিনতে পারুন। সাক্ষ্য শুনল, অতে ফুটো করে মাথাটা নুয়ে আনলো একদম দিতির মুখের কাছে। ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তাই নাকি? হ্যাঁ তাই। সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো। দিতির মুখের সামনে থেকে মুখটা একটু একটু করে অগার দিকে এগোতেই দিতিকে একদম দেয়ালের সাথে মিশিয়ে শুধালো, আই গেমস সুযোগ না হলেও সুযোগ তৈরি করে নেওয়া উচিত আমার, রাইট? যদিও সাক্ষ্য মুখ এগালো যথেষ্ট দূরত্ব আছে, তবুও দিতির মানে হলো যেন সাক্ষ্য নিঃশ্বাসের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সাক্ষ্য বোধহয় ঝুঁকে তার কাঁধেই মুখ রাখবে। দিতি এটুকু ভেবে মুহূর্তের মধ্যে সাক্ষ্যকে 2 হাতে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার পরিস্থিতি নেওয়ার আগেই সাক্ষ্য সোজা হয়ে দাঁড়ালো। মুখ চোখ গম্ভীর রেখে উল্টো দিকে ঘুরতেই গম্ভীর কণ্ঠে বলে গেল, আপনার হাতে 5 মিনিট সময় আছে মিসেস সাক্ষ্য এহসান। এর মধ্যে গাড়িতে গিয়ে বসবেন। আরেকবার যদি দেখি কোনো ছেলের সামনে গিয়ে তাদের চক্ষু শীতল করছেন তো আপনার একদিন কি আমার একদিন দেখবেন। দিতি মুখ ব্যাঙালো। প্রায় সঙ্গে দ্রুত পা চালিয়ে ওয়াশরুমের দরজাটা লক করতেই জানালো, 5 মিনিট কি 50 মিনিট হলো আমি যাব না। কি করবেন দেখা যাবে। সাক্ষ্য বোধহয় শুনল তা, তবে উত্তর এলো না। দিতি ভেতর থেকে শান্তি পেল। যেটা সাক্ষ্য নিষেধে সেটা প্রয়োজনে দিতি 100 বার করবে না কেন? দিতি সাক্ষ্যর কথা মতো চলবে কেন? যে লোক এমন উঠতে বসতে অপমান করে তার কথা শোনার প্রশ্নই আসে না। দিতি মিনিট 2 সময় নিয়ে শাড়ি পরিষ্কার করলো, কিন্তু সমস্যা হলো শাড়িটার সাদা রঙে স্টোনগুলো চকচক করলেও তরকারির হলুদ দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। দিতি কেঞ্চি এই নিয়ে মন খারাপও করলো। কত সুন্দর শাড়িটা নষ্ট করে দিল একদম। এর জন্য দিতির কি করা উচিত, কি করলে রাগ মিটবে, এইটুকু ভাবতেই ওয়াশরুম ছেড়ে বের হলো সে। অতএব দিতি সাদা শাড়িতে তরকারি হলুদ দাগ নিয়ে যখন দুঃখের সাগরে ভাসলো
তখনই সাক্ষর গম্ভীর এক রোখা স্বর ভেসে এলো কানে। 2 মিনিটের মধ্যে গাড়িতে গিয়ে বসুন মিসেস দীপিকা তাসনিম। এপাশ ওপাশ পা বাড়াবেন তো সোজা তুলে নিয়ে বসিয়ে রাখবো গাড়িতে। দিতি চোখ বড় বড় করে তাকালো, কপাল কুঁচকে বলল, কিডন্যাপ করবেন নাকি? করতে হলে করলাম। দিতি শ্বাস ফেলে বলল, তাই বলে একটা মেয়ে স্টুডেন্টকে মান সম্মান থাকবে আপনার? স্টুডেন্ট যদি আমায় শুরু থেকে সার নজরে দেখতো তবে না হয় মান সম্মান নিয়ে ভেবে দেখতাম মিসেস সাক্ষ্য এসান, কিন্তু স্টুডেন্ট তো নিজেই। দিতি মুহূর্তেই ফিরল, বলল, কি? নাথিং। এটুকু বলতে না বলতেই দেখা গেল কোথা থেকে একটা এসে দাঁড়িয়েছে ঠিক সাক্ষর পাশে। সাক্ষ্যকে দেখে মুহূর্তের মধ্যে ছটফট করে বলে উঠল, আরে সাক্ষ্য ভাইয়া, তোমায় কত করে খুঁজছিলাম, অথচ তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো। দিতি ভুরু কুঁচকায়, এ আবার কে? সাক্ষ্যই বা এত খোঁজাখুঁজির কি কারণ তার? এইটু ভাবতে ভাবতে দেখা গেল মেয়েটা হাত বাড়ালো। সাক্ষর দিকে হাতটা বাড়িয়ে সাক্ষর হাতটা টেনে ধরে বলল, ভাইয়ার সাথে ছবি তুলবো, তুমি যাবে না? চলো। ছবি তুলবো সাক্ষ্য ভাইয়া। সাক্ষ্য এতটা সময় চুপ থাকলো, এবার হাত ছাড়িয়ে নিল। সৌজন্যতা দেখিয়ে বলল, তুমি যাও, ছবি তুলো মিনি, আমি পরে গিয়ে ছবি তুলবো। এখন গেলে কি হবে? কিছু হবে না, কিন্তু আমি এখন ছবি তুলবো না মিনি। দিতির ইচ্ছে হলো না এদের এসব কথাবার্তা শুনতে। আবার বিয়ে বাড়িতে আম্মুর সাথে এত ভিড়ে দাঁড়িয়েও থাকতে ইচ্ছে হলো না, শুধু রাগ ফুসলো ভেতরে ভেতরে। অদৃশ্য এক রাগ তার শরীর মন জ্বালিয়ে দিল যেন, অথচ প্রকাশ করলো না, একটুকু না। দিতি সেদিন বাড়ি ফিরেছে একা একাই। পরদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠে ভার্সিটিতেও গিয়েছে, কিন্তু স্বাক্ষর ক্লাস না থাকায় ওই লোকটার সাথে মুখোমুখি হতে হয়নি আর। দিতি মনে মনে শান্তি অনুভব করেছিল, আবার একইভাবে ভার্সিটির চারপাশে চোখও বুলিয়েছে সাক্ষ্যকে দেখা যায় কিনা। অবশেষে না দেখতে পেয়ে ছোট শ্বাস ফেলল। খেয়াকে পড়ায় ডুবে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল, কি এত পড়ছিস ভাই, আমারে বুঝা। একটা মানুষ 24 ঘন্টা কিভাবে পড়ে? খেয়া চাইল দিতি আর মিহু দুজনের দিকে ফিরেই বলল, যেভাবে তোরা সারাদিন সুন্দর সুন্দর ছেলে দেখিস। মিহু এবার জবাব দিল, সারাদিন? আমরা সারাদিন কই ছেলে দেখি? যেটুকু দেখিস ওইটুকু কি সারাদিনের থেকে কম নাকি? দিতি উত্তরে বলল, আমি তো সুন্দর সুন্দর ছেলেদের দেখতেই পাই না। ক্যাম্পে সব বান্দর বান্দর ছেলে, একটাও তো সুন্দর ছেলে নেই। ঠিক তখনই পেছন থেকে কিয়ান আর সাদাত এলো। কিয়ান মুখ চোখ কুঁচকে উত্তর করলো, আমরা কি তাহলে ছাগল? ভালো করে দেখ, পাবি এমন সুন্দর ছেলে। দিতি নাক মুখ কুঁচকালো, বমি পেল এমন ভঙ্গিতে জানালো, তোদের দুটোকেই তো গাঁজাখোর লাগছে। না না, একটা সিগারেট খোর, একটা মেয়ে খোর, রাইট না? সাদাপ খানিকটা দূরে বসলো, কপাল কুঁচকে উত্তর করলো, মেয়েখোর হওয়ার চাইতে সিগারেটখোর হওয়া 1000 গুণে ভালো। কিয়ান এবারে মুখ বাঁকালো, বলল, পল্টিবাজ, ঝড়ে পড়ে রইলি মেশে আনলো কে তোরে? আর এখন সেই পল্টি মেরে গেলি। আমি বলদ। মুহূর্তে হাসির রোল পড়ল। খেয়া হাসতে হাসতে সাদাপের দিকে চাইল, চোখ মুখ শুকনো, চুলগুলো এলোমেলো কিছুটা। গত 3 দিন ভার্সিটিতে আসেনি দেখেই কল দিয়েছিল 2-1 বার, অথচ কল তোলেনি। অবশ্য তুলবে না এটা খেয়া আগে থেকেই তো জানতো, তবুও বেহারের মতো কল দেওয়ার প্রয়োজন ছিল। খেয়া ছোট শ্বাস ফেলে এই যে এখন আবারও বেহারের মতো প্রশ্ন করলো, জ্বর কমেছে সাত? বেশি অসুস্থ ছিলি? ভার্সিটিতে আসলি না? সাদাপ মুখ চোখ গম্ভীর করে আগের মতোই বসা, ঘড়িতে সময় দেখতে দেখতে
খেয়ার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে মিহুকে বলল, মিহু তুই এমন হুলোবিলালের মতো বসে আছিস কেন? কথা বল। দ্বিতীয় তোর মতো পোলট্রি খেলো তাই? ও নাকি সুন্দর ছেলের দেখলেই না। এদিকে সাক্ষ্য স্যারকে পারে না চোখ দিয়ে গিলে নিতে। ঠিক ওই সময়তেই কিছুটা দূর দিয়ে হেঁটে যাচ্ছিল সাক্ষ্য। শাদাবের নজর পড়া মাত্রই দ্রুত বলে উঠল, আরে আরে, ওই তো সাক্ষ্য স্যার। শাদাবের গলাটা শুধু মিহুদের শোনানোর জন্য হলেও পৌঁছালো সাক্ষ্যর কানেও। তবুও ফিরল না সাক্ষ্য, তাকালো না। নয়তো খেয়া আর দিতি ব্যতীত উপস্থিত সকলের চোখের চাহনি যে তারই উপরে তা দেখলো। সাক্ষ্য দূর থেকে শুনলো, দিতি কি সাধু হয়ে গেছে ভাই? সাক্ষ্য স্যারের দিকেও ফিরে চাইল না। কি ভয়ঙ্কর ব্যাপার, এটা দিতি হতে পারেই না। দিতি ভার্সিটি থেকে ফিরল বিকেলে, অতঃপর ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে ঠিক তখনই কল এলো ফোনে। আননোন নম্বর। দিতি বিরক্তি নিয়ে যখন কল তুলল তখনই জানানো হলো একটা পার্সেল আছে। সে যেন পার্সেলটা রিসিভ করে, অথচ দিতি অর্ডার করেনি কিছুই। কোনো কিছুর পার্সেল আসার কথাও না। দিতি ছোট শ্বাস ফেলল। যখন ডেলিভারি বয়কে বারবার বলার পরও ডেলিভারি বয় জোর দিয়ে বলল এটা তারই পার্সেল, তখন দিতি হেলে দুলে গেল তা আনতে। অতঃপর আনলো ও। বড় আশা নিয়ে রূপকের নাম ঠিকানা দেখতে যেতেই দেখলো কোনো এক শপের নাম। দিতি ছোট শ্বাস ফেলে আগ্রহ দমাতে না পেরে পার্সেলটা খুলতেই সর্বপ্রথম পেল একটা সাদা স্টোরের কাজ করা সাদা শাড়ি। হুবহুব তার শাড়িটার মতোই, একদম হুবহুব একই রকম। কি আশ্চর্য, একই রকম শাড়ি কেন আসবে? কেই বা পাঠালো এসব? ভাবতে ভাবতেই দিতির হাতে এলো একটা চিরকুট।